গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজ কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর আজকে রান্না করব আলু পটলের তরকারি। তবে এটা শুধু আলু পটল নয়, এর মধ্যে কিন্তু পেঁপেও রয়েছে, আবার একটা সজনে ডাঁটাও দেখতে পাচ্ছেন আপনারা, আর একটা বরবটিও আছে। তো আলু কেটে নিয়েছি। আর এই যে কড়াইতে তেলটা আগে থেকেই ছিল, কারণ গতকাল সন্ধেবেলা এতে একটু ভাজাভুজি করা হয়েছিল, তো সেই তেলটাতেই রান্না করব। তো সেই জন্য তেলটা গরমে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাবার পর এখন ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা একটুখানি হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোটা। আলুগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল, পেঁপে আর সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু এই একটাই, কারণ এই একটা সজনে ডাঁটাকে আমাদের এই দরজার পেছন থেকে খুঁজে পাওয়া গেছে। তো কি করা যাবে, তো সেই জন্য এটা তরকারিতেই দিয়ে দেওয়া হচ্ছে। আর এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। আর আমি সবসময় যেটা করি, এই যে একটুখানি নুন দিয়ে সবজিগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে রাখলাম। আর ওই দিকের গ্যাসে আমি দুধ গরম বসিয়েছিলাম। আর দুধটা ফুটে যাবার পর এখন বসিয়ে দিচ্ছি ভাত। তো ভাতটা একসাথে আমি বসিয়ে দিই, কারণ ভাতটা হতে বেশি সময় লাগে, সেই জন্য। তো এই যে ভাতটা আমি বসিয়ে দিলাম, এটা হতে থাক। আর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা, যাতে সবজির একটা দিক পুড়ে না যায়। আর এই যে সবজিটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে বাটির মধ্যে একটু টক দইয়ের মধ্যে আমি মশলা গুলিয়ে নিয়েছি। ওই ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে মশলাটা একবারে বানিয়ে নিয়েছি। কারণ এই টক দইটুকু ফ্রিজে বেশ কিছুদিন থেকেই পড়েছিল, খাওয়া আর হচ্ছিল না। তাই ভাবলাম যে এটাকে আজকে রান্নায় দিয়ে দিই, তাই জন্য মশলা বানিয়ে দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে এবার সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলার মধ্যে কিন্তু আমি একবারেই লবণ আর চিনিটাও দিয়ে দিয়েছি। তো লবণ আর চিনিটা অবশ্যই আপনারা রান্নায় স্বাদ মতন ব্যবহার করবেন। আর এটা তো খুবই সাধারণ একটা রান্না, আমাদের সবার ঘরেই এরকম ধরনের রান্না হয়ে থাকে। তো তাড়াহুড়োর মধ্যে কি আর করব, একটু সাধারণ রান্নাকে যাতে অসাধারণ বানানো যায়, সেই জন্যই এই দইয়ের ব্যবহারটা করলাম আজকে। এই গরমের সময় এই একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে আর ভালো লাগে না, তাই জন্য ভাবলাম আজকে একটু দইটা দিয়ে দিই। তো এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ পরে ঝোলটা ফুটেও গেছে। আর তাই আমি একটু দেখে নিচ্ছি যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা, মানে এই আলু আর পেঁপেটা সেদ্ধ হতেই তো বেশি সময় লাগে। আর এই যে এখন আমি খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডালিয়া, মানে এটা গতকালকে করেছিলাম, তো এই এক বাটি রয়ে গেছিলো, সেটাই খেয়ে নিচ্ছি। আর এবারে তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর তরকারিতে এবার আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো যেহেতু নিরামিষ তরকারি কেন, যে কোনো রান্নাতে একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু গন্ধটা ভালো আসে আর স্বাদটাও ভালো আসে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার তরকারিটা আমি নামিয়ে নেব। আর এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, কালারটা কিন্তু দারুণ এসেছে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে। আর আজকে রান্না করব এই পাবদা মাছ। তো এই যে প্যাকেটে সর্ষে পোস্ত দিয়ে করব, দেখি কেমন হয় খেতে, কারণ এটা আমি আগে কখনো করিনি। তো গুঁড়োটা নিয়ে নিয়েছি, এটা জলে ভিজিয়ে রাখবো। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো একটু কাঁচা তেল। এই পাবদা মাছ যেহেতু আঁশবিহীন মাছ, তো সেই জন্য ভাজতে গেলে কিন্তু ভীষণ ফাটে। তো সেই জন্য নুন হলুদ মাখানোর সময় একটুখানি কাঁচা তেল দিয়ে মাখলে কিন্তু আর ফাটবে না। সেই জন্য আমি কাঁচা তেলটা দিয়ে মেখে নিচ্ছি। আর ওদিকে বাটিতে ওই সর্ষে পোস্ত গুঁড়োটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদটা দিয়ে রেখেছি, ওটাকেও কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে নেব।
সাধারণত প্রতিদিন বলতে কি যখনই এই পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করি, সাধারণত আমি পোস্তটা বেটেই নিই আর সর্ষে গুঁড়োটা ইউজ করি। তো আজকে ভাবলাম এই মশলাটা একটু ব্যবহার করে দেখা যাক এটা কেমন খেতে হয়। তো এই যে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর আমার মনে আছে যখন প্রথম দিকে এই সর্ষে পোস্তটা বেরিয়েছিল তখন একবার এনেছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি। তারপরে আর এই যে দেখতে দেখতে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু একটাও ফাটছে না। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলোকে আজকে আমি একটু বেশি ভেজে নিয়েছি, তার কারণ একটা আছে। কারণটা হচ্ছে এর মাঝে একদিনকে আমি ফ্রিজটা বন্ধ করেছিলাম সকালবেলা 7টার সময়, আর তারপরে ফ্রিজ আর চালাতে আমার মনে নেই, আর ফ্রিজের ভেতরে মাছ ছিল সেই কথাও আমার মনে নেই। তারপরে সেই কথা মনে পড়েছে একদম রাত্রে। সারাদিন ফ্রিজ বন্ধ আর মাছগুলোও ডিপ ফ্রিজের মধ্যে ছিল। তো সেই জন্য ভাবলাম যে যদি মাছে কোনো গন্ধ হয়ে যায়, সেই জন্য মাছগুলো একটু বেশি ভেজে নিই। আর এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এবারে ওই তেলটাতেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরাটা ফোড়ন দিয়ে দেওয়ার পর এখন কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি ভেজে নেব, তবে বেগুনটা কিন্তু খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো। আর বেগুনটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে বেগুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই সময় আমি বেশ কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। অবশ্যই ঝালটা সবাই যে যার পছন্দ মতো রান্নায় ব্যবহার করবেন। তো সমস্তটা ভাজা হয়ে যাওয়ার পর এখন ওই সর্ষে পোস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। তো সমস্তটা এখন কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেবার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমি কিন্তু পাবদা মাছ কখনোই খুব বেশি ভাজি না, তো ওই ফ্রিজটা ওরকম বন্ধ করে রাখার জন্য তাই ভয়ে আমি মাছটা একটু বেশি ভেজে নিলাম, যাতে কোনো গন্ধটা না লাগে। তাই মাছগুলো কিন্তু ভালোই ছিল, একেবারে নষ্ট হয়ে যায়নি। তো এই যে দেখুন ঝোলটা উঠেছে, আর একটু ফুটিয়ে ঘন করে নেব। আর এই যে মাছটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু ভালোই এসেছে। আর এবারে কি করছি, এবারে হচ্ছে এই যে মেয়ের জন্য ভাতটা তুলে একবারে হাত দিয়ে পিষে নিচ্ছি। মানে ও তো গোটা ভাত চিবিয়ে খেতে পারে, কিন্তু অনেকটা দেরি হয়, তো সেই জন্য আমি এরকম গরম ভাত হাত দিয়ে পেস্ট করে রেখে দিই। হাতে তো গরম লাগেই, কিছু করার নেই, মেয়ের জন্য এটুকু আমাকে করতেই হবে। তো এই যে ভালোভাবে হাত দিয়ে গরম ভাতটা পিষে নিচ্ছি, তাহলে কিন্তু ভালো হয়। মানে ভাত ঠান্ডা হয়ে যাবার পরে পেস্ট করলে হয় না। তো এই যে হাত দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম, যখন খাওয়াবো তখন ডাল তরকারি দিয়ে নেব। আর এই যে বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আপনাদেরকে কেন আমি পা দেখাচ্ছি, তার কারণ খুবই একটা সমস্যার মধ্যে রয়েছি আমি। এই পায়ের গোড়ালির হাড় বেড়ে গেছে। তো অনেকেরই এটা হয়তো হয়, কিন্তু এ যে কী কষ্টের, যার হয় সে একমাত্র বুঝতে পারে। তো আজকে বেশ অনেকগুলো মাস ধরে আমি এই পায়ের গোড়ালির যন্ত্রণায় ভুগছি। তো ডাক্তার দেখে ওষুধপত্র খেয়েছি, কিন্তু কিছুতেই সেই ব্যথা কমছেও না, কোনোভাবে কমছে না। ডাক্তারবাবু গরম জল ঠান্ডা জল সেঁক দিতে বলেছেন, সেটাও দিচ্ছি, তাতেও কিন্তু কমছে না। আর এক্সারসাইজও করছি, কিন্তু কমছে তো না। আর তো আমার তো বসে থাকার কাজ না, সবসময়ই দাঁড়িয়ে দৌড়ে ঝাঁপিয়ে কাজ করতে হবে, তো যে কারণে আরও ব্যথাটা কমছে না। তো তোমাদের যদি আপনাদের যদি কিছু রেমেডি জানা থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আর এইটা তো এই অনলাইনে দেখলাম এগুলো পাওয়া যায়, যে গোড়ালির ব্যথায় পড়লে নাকি আরাম পাওয়া যায়। তো সেই জন্য আমি এরকম একজোড়া কিনে নিয়েছি। কোথাও বেরোনোর সময় এটা পরে যাচ্ছি, কিন্তু তখন তো ব্যথা লাগছে না, এটা খুললেই ব্যথা লাগছে। তো আপনাদের যদি কিছু সেরকম সমাধান জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মেয়েকে আনতে। তো আনতে যাব কি হাঁটতেই পারছি না ঠিক করে। তো আপনাদেরকে বললাম যে গোড়ালির ব্যথায় এত কষ্ট হচ্ছে যে এখান থেকে হেঁটে যে আমি একটুখানি যাব সে পারছি না। আগে তো মাস দুয়েক আগে আমি হেঁটে যাতায়াত করতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হয়েছে না, হাঁটতেই পারছি না। তো যাই হোক কষ্ট করে একটুখানি গিয়ে তারপরে গেটের বাইরে থেকে গাড়িতে উঠতে হচ্ছে। তো
তো যাই হোক সেটা তো করছি, মানে এই জন্য না শরীরটা আজকাল একদমই ভালো লাগে না, মানে কোনো কাজই যেন করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো যাই হোক যাচ্ছি এখন মেয়েকে আনতে, আর তার আগে এই ভিডিওটা আমি শেষ করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।